অঙ্কুশকে আর কি বলবো, ও তো এমনিই অঙ্কুশ। ও যে কত বড় অঙ্কুশ, মানে অঙ্কুশ শব্দটা একটা গালি, ঠিক আছে? কম মানুষ ইন্ডাস্ট্রিতে এরকম আছে, ইন্ডাস্ট্রিতে তো বন্ধু কম হয়, মানুষ বলে এই বলে। এটা কি অঙ্কুশের একটা সমস্যা যে অঙ্কুশ র অ্যান্ড আনফিল্টার্ড? ভুলভাল ইন্টারভিউতে উল্টোপাল্টা বলে দিলে তেড়ে মারতে আসে দেখা হলে, তোকে আমি না আবার থাপ্পড় মেরে তো না গাল লাল করে দেবো। আমি আবার কি করলাম? আমি যখন কিছু বলে ফেলি মানে আমার মানে জল মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে তবেই বলছি। যে যখন সেই স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম তখন ওই স্বপ্নটা না মাঝপথেই অলরেডি ভেঙে গেছে। আমি বুঝে গেছি যে ইটস গোয়িং নোওয়্যার। আগে থেকেই না হাউসফুলের বোর্ড লাগিয়ে দেওয়া হতো, ঠিক আছে? কোনো সিঙ্গেল স্ক্রিনে হয়তো 30% টিকিট সেল হয়েছে, হাউসফুলের বোর্ড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি24 ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আমি কি বলবো, তিনি নাচে পারদর্শী, তিনি সঞ্চালনায় আমাদের সকলের মন জয় করে নেন। আর অভিনয় তো তিনি একটা মাস্টার স্ট্রোক এই পুজোয় দেবেনই, কারণ তার আভাস আমি পেয়ে গেছি ট্রেলারেই। আমার সঙ্গে রয়েছেন রক্তবীজ 2 এর মুনির আলম, অঙ্কুশ হাজরা রয়েছে আমার সঙ্গে। থ্যাংক ইউ। আমি তো ট্রেলারেই দেখতে পাচ্ছি যে তুমি পঙ্কজ আর সংযুক্তাকে ছাপিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, না দেখো আমি যা প্ল্যানিং করেছি সেটা যদি একটু না ছাপিয়ে চলে যায় তাহলে মজাটা কোথায় হবে? একদম, কারণ আমার প্ল্যানিংটা তো ধরে ফেললে হবে না প্রথমে, তো সেই জায়গায় হ্যাঁ। বাট না, এটা খুব ইন্টেন্স ক্যারেক্টার। আই লাভড ইট। আমি লাভ ডুইং ইট। মানে আমি এরকম ধরনের ক্যারেক্টার না মানে ম্যানিফেস্ট করতাম যে যদি এরকম ধরনের ক্যারেক্টার করা যায় অনেক বছর ধরে। কারণ দেখো কিছুই না, মানে কি হয় না, মানে আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান, তো সেই জায়গা থেকে না আমি খালি ধরো আঞ্জাম, ডর, বাজিগর এইসব দেখে না আমার মনে হতো একটা হিরো যদি এইরকম অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার থেকে নিজের জার্নি স্টার্ট করতে পারে, তো আমি তো মানে সো কল প্রপার হিরো থেকে জার্নি স্টার্ট করতে এরকম ক্যারেক্টার না খুব করার ইচ্ছা ছিল, যে যার একটা রিজন আছে, মানে হাতে হাতিয়ার তুলে নেওয়া বা একটা অন্য পথ বাছা, তার একটা বড় কারণ আছে এবং সেই কারণটা কিন্তু অনেকে মত দেবে আবার অনেকে মত নাও দিতে পারে। সো এই যে ধোঁয়াশার মধ্যে একটা ব্যাপার ক্যারেক্টারটা নিয়ে, তো আমি ওই ধরনের ক্যারেক্টার ভীষণভাবে করতে চেয়েছিলাম। মানে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার তোমাকে টানে এবং অভিনেতা হিসেবে টানে, বাট অবভিয়াসলি এবং টিপিক্যাল ভিলেন আমি, যার কোনো নীতি নেই, যে এমন ক্রাইম করছে যেটা আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারি না, উইদাউট এনি রিজন, জাস্ট আউট অফ ফান সে করছে। আমি অবভিয়াসলি ওই ধরনের ক্যারেক্টার করতে চাই না, একদমই না, যেটা চারটে লোককে ইন্সপায়ার মানে খুবই ডিমোরালাইজ করে দেবে, অঙ্কুশ কেন এটা করলাম, এই ধরনের করতে চাই না। বাট মুনির আলম ইজ মুনির আলম কেন এবং রোলটা কেন করেছি আমি, সেটা সিনেমাটা দেখলে বোঝা যাবে। অঙ্কুশ, এই ছবিতে তুমি অনেকের সঙ্গে কাজ করেছো এবং অনেকে রয়েছেন, তাদের সম্পর্কে যদি একটু আমি জিজ্ঞেস করি, যেমন আবির দার সঙ্গে। হি ইজ আ ডার্লিং, আই লাভ হিম, হি ইজ মাই ডার্লিং। মানে আমি মানে খুব কম মানুষ ইন্ডাস্ট্রিতে এরকম আছে, ইন্ডাস্ট্রিতে তো বন্ধু কম হয়, মানুষ বলে এই বলে। আবিরদা বন্ধুর থেকেও বেশি আমার বড় দাদার মতো, মানে আমাকে শাসন করা থেকে শুরু করে, আমার কোনো ভুলভাল ইন্টারভিউতে উল্টোপাল্টা বলে দিলে তেড়ে মারতে আসে দেখা হলে, তোকে আমি না আবার থাপ্পড় মেরে তো না গাল লাল করে দেবো। আমি আবার কি করলাম? কে বলতে বলছি তোকে এই কথাটা? হ্যাঁ, এরকম করে অনেক কিছু। তো হি ইজ সামথিং এলস টু মি, মানে আই লাভ হিম আ লট অ্যান্ড ইজ আ টেরিফিক অ্যাক্টর। মানে আমি সত্যি খুব প্রাউড ফিল হয়, মানে বাংলা ইন্ডাস্ট্রি যে প্রাউড ফিল করে কিছু কিছু মানুষদের জন্য, যে এরা আছে। আবিরদা ইজ ওয়ান অফ দেম। মিমি তো তোমার খুব বন্ধু। ও তো আমার ভালো কথা কিছু, মানে ওর সাথে আমার বন্ডিংটা না একদম ডিফারেন্ট। মানে আই লাভ হার আ লট। আমার সবথেকে প্রিয় বন্ধু বলতে পারো এবং অভিনেত্রীদের মধ্যেও একজন। অ্যান্ড ওর প্রতি আমার একটা ইমেন্স ভালোবাসা আছে। আর ওকে মানে ও যে কতটা ও যে নারকেলের মতো বলেন যে কতটা বাইরে থেকে শক্ত আর ভেতরটা যে ওর কতটা নরম, এটা মানে আমি সব থেকে ভালো জানি। আমি এটা খুব দাওয়া করে বলতে পারি যে ইন্ডাস্ট্রি ফ্র্যাটার্নিটির মধ্যে আমার থেকে মানে বেশি মিমিকে খুব কমজনই চেন সেই অর্থে, ইন্ডাস্ট্রির যদি এর মধ্যে বলি। দ্যাটস ওয়াই আই লাভ হার আ লট। সেই কারণে খুনসুটি মারপিট লেগে যায়নি তো সেটা? না, ওগুলো তো চলতেই থাকে আমার। আর আরেকটা জিনিস হচ্ছে না কি বলতো, মানে এখনো অবধি দাঁড়িয়ে ওর কাছে অভিনয়টাই প্যাশন, ওর কাছে মোর দ্যান ফেম অ্যান্ড মানি
ওর কাছে রোজ সকালে উঠে কাজ করতে যাওয়াটা ওর কাছে ইম্পর্টেন্ট, কাজের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট, অভিনয় দিয়ে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলাটা ওর কাছে ইম্পর্টেন্ট। তাতেও 4টে পয়সা ঘরে এলো কম পেলো না এলো ডাজন্ট ম্যাটার, কাজটাকে ভালোবেসে কাজ করে যাওয়া খুব কমজন আছে এখনো অবধি টিকে, যারা 2010-এর আগে বা 10-এর সময় লঞ্চ হয়েছে। শি ইজ ওয়ান অফ দেম। ওই কারণেই টিকে থাকাটা, ওই জন্যেই আজও টিকে আছে, আজও রেলেভেন্স আছে ওর, আজও ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স অ্যাক্ট্রেসদের মধ্যে। নুসরাত অ্যাজ অ্যান অ্যাক্টর ওর সাথে অনেকগুলো ছবি হয়েছে, অলওয়েজ আই রেসপেক্ট হার অ্যাজ আ পারফর্মার, অ্যাজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, অনেক অনেক বছর কাজ হয়নি এবং রক্তবীজও আমার সেই রকম স্ক্রিন শেয়ারিং ওর সাথে ছিল না, বাট ইয়েস অ্যাজ আ পারফর্মার অ্যান্ড অবভিয়াসলি ইটস নট আ ম্যাটার অফ জোক যে কোনো ব্যাকগ্রাউন্ড না থেকে একটা মার্ক বানানো একটা ইন্ডাস্ট্রিতে ইজ নট আ ম্যাটার অফ জোক। কারণ আমি যে রিলেট করতে পারি, কারণ আমারও ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি রেসপেক্ট আর লট। এবং যে ও আর আমার জার্নি সেই সময় 2010 বছর ইকুয়ালি শুরু হয়েছিল, এবং ওরও জার্নিটা হ্যাভ সিন হাউ শি কীভাবে অ্যাজ অ্যান অ্যাক্টর গ্রো করেছে এবং করেছে। সো ইয়েস, সেই জায়গা থেকে অবভিয়াসলি আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর। আচ্ছা, এই যে তুমি আবিরদা সম্পর্কে কথা বলতে গিয়ে একটা কথা বললে যে আবিরদা তোমাকে বলে যে বিভিন্ন জায়গায় যে এই কথাটা কেন বললি, এটা কি অঙ্কুশের একটা সমস্যা যে অঙ্কুশ র অ্যান্ড আনফিল্টার্ড? হ্যাঁ, এবং ও আবিরদা খালি মাঝে মাঝে বলে তোকে এত কি কথা বলতে বলেছে রে, চুপ কর, তুই না লাইভ গেলে আমার বেশি ভয় লাগে, তুই লাইভে তো ফিল্টার মানে এডিট করা যায় না, ওটা তো তুই লাইভ গেলেই আমার ভয় লাগে, কি বলে ফেলবি, তুই চুপ কর না, তুই আমাকে এটা খালি বলে। হ্যাঁ, কোথা থেকে কি কন্ট্রোভার্সি হবে, এত কেন বলিস তুই কথা। তো বাট মানে আমাকে খুবই ভালোবাসে এবং আমাদের মধ্যে এটা কি একটা সমস্যা বলে তোমার মনে হয়? সবেরই প্রোজ অ্যান্ড কনস আছে, প্রোজ অ্যান্ড কনস তো আছে, তো সেই জায়গা থেকে না আমার মনে হয় না এটা আমি সেটাকে আমার কোনো নেগেটিভ নেচার বলে ধরি না। ঠিক আছে, মাঝে মাঝে বলা দরকার, বাট আমি এমনি খুব চুপচাপ, আমি খুব একটা বেশি মুফাট নই, বাট আমি যখন কিছু বলে ফেলি মানে আমার মানে জল মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে তবেই বলছি সেই বিষয়টা নিয়ে, আদারওয়াইজ আই এম ভেরি কুল অ্যান্ড কাম। অঙ্কুশ, আমরা সিনেমার কথা বলছি, যে তোমার ক্যারিয়ারের কথা বলছিলাম, এটাও ঠিক যে বেশ কয়েকটা সিনেমা চলেনি লাস্টে। তুমি এই যে চললো না সিনেমা, তুমি তোমার একটা সিনেমা করার সময় তো সবটা দিয়েই করো না, মানে 100% দিয়েই সব কাজ করো, তারপর যখন সেটা ফেরত আসে না, এই সময়টা নিজেকে কিভাবে সামলাও বা কি মনে হচ্ছে কোথায় গিয়ে কম পড়ছে? না, আমার কোনো আমি মনে নেই, হয়তো আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার অ্যাবসলিউটলি কোনো চাপ লাগে না, চাপ নেইও, হচ্ছেও না। তার একটাই রিজন হচ্ছে আই নো দ্য রিজন ফর দ্য ফেলিয়ার্স। আমি যদি না জানতাম রিজনগুলো, আমার চাপ লাগতো, আমি ক্লুলেস হয়ে যেতাম। আই নো কেন চলেনি, যখন জানি কেন চলেনি তখন আমার কোনো চাপ নেই, কারণ আমি তার রিজনটা জানি। তো সুতরাং কিছুই না, মানে অনেক এরকম সিনেমা করেছি যেগুলো আমি রিলিজের 20 দিন আগেও জেনে গেছিলাম যে কিচ্ছু হবে না এই সিনেমাটা, কারণ যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, দুঃখ কোথায় তুমি বলতে পারো, যে যখন সেই স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম তখন ওই স্বপ্নটা না মাঝপথেই অলরেডি ভেঙে গেছে, আমি বুঝে গেছি যে ইটস গোয়িং নোওয়্যার, এই ছবিটা গেছে। কেননা একটা হয় না যে সেই প্রডিউসারের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে সে চাই না এই ছবিটা ওই দিকে যাক, ঠিক আছে। যেভাবে ছবিটা শুটিং হচ্ছে 9-10 দিনে শেষ করে দেওয়া আছে, যেমন তেমন করে ঠুকে শ্যুট করে, স্ক্রিপ্ট লেভেলে খুব ভালো লেগেছিল, কিন্তু যেমন করে ঠুকে শেষ করে দেওয়া হচ্ছে, কেননা স্যাটেলাইট ডিজিটালে বিক্রি করে দিলেই তো হয়ে যাবে। আমি বুঝে গেছিলাম যে এই ছবিগুলোর ভবিষ্যৎ কী হতে চলেছে, আমি একদমই বুঝে গেছিলাম। বাট অবভিয়াসলি আমাদের আমরা প্রফেশনাল লোকজন, আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করা যে আমরা অবশ্যই প্রমোট করব ছবিটা, এই করব ওই করব, তাই জন্য করতে হয়। কিন্তু আমি প্রমোশনে যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে কিছু হবে না। ইভেন আমি এমন একটা জায়গায় গেছিলাম, সেখানে আমাকে দেখতে লোক জড়ো হয়েছিল, প্রচুর লোক, কোথাও একটা গেছিলাম, আমি সব জানি এই লোকগুলোর মধ্যে একটাও হলে যাবে না, সেটাও জানি। তো সেখানেও আফসোস নেই যে আচ্ছা সেইখানে তো এত লোক হয়েছিল, আমি ইভেন্টে গেছিলাম, তাহলে সিনেমায় কেন গেল না? আমি জানতাম এরা যাবে না, এরা শুধু দেখতে এসছে, লাইভ আর্টিস্ট দেখতে এসছে, এরাও হলে যাবে না ওই সিনেমাটা দেখতে, সিনেমাটার নাম নিচ্ছি না, এরা পর্যন্ত যাবে না। অ্যান্ড ইট হ্যাপেন্ড, মানে বক্স অফিস হয়তো এরাও যদি যেত না, বক্স অফিস বেশি হতো যা হয়েছে। সো আই নো দ্য রিজনস। তো যেহেতু জানি, সেই জন্য আমার সত্যি আফসোস হয়নি। যখন আফসোস হতো যে সত্যিই ভেবেছিলাম যে কি ভুল হলো, এত কিছু তো হলো, কি ভুল হলো, কেন হলো না, তাহলে কি মানুষ দেখতে চায় না আমায়, যে সব কিছু তো ঠিক ছিল, ছবিও ভালো ছিল, গল্প ভালো ছিল, ম্যাসিভ প্রমোশন হলো, কি হলো? তো সেইটা যেহেতু আমার সাথে সেরকম কিছু হয়নি, তাই জন্য ওই আফসোসটা নেই আর কি আমার জীবনে। এখন বাইরে এই কালেকশন, অর্গানিক কালেকশন নিয়ে প্রচুর কথাবার্তা হয়, সাকসেস পার্টি নিয়ে প্রচুর প্রশ্ন ওঠে,
তুমি কি বলবে? সবগুলো নিয়ে কিছু কিছু জিনিস মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখো আজকে কি বলি, আজকে ধরো একজন তোমার কেউ যদি বলে, ধরো কেউ একটা ফিগার্স বললো, সেই ফিগার্স তো অথেন্টিক না অথেন্টিক নয়, কে দেখতে যাচ্ছে সেই মানুষটা ছাড়া কেউ জানে না। এবং সে এক্স্যাক্টলি তাই বললো না 4 গুণ 5 গুণ বাড়িয়ে বললো, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। 4টে লোক তো বিলিভ করছে, করলে ভালো, না করলেও ভালো, কি আর হবে। ইটস অল অ্যাবাউট যদি সত্যি সেই ফিল্মটাকে হেল্প করে, হ্যাঁ যদি সেই ফিল্মটাকে হেল্প করে তাহলে ফাইন। মানে অনেক সময় কি হয়, আমরা এরকম, এটা সব ল্যাঙ্গুয়েজে কিন্তু, হ্যাঁ সব ল্যাঙ্গুয়েজ, যে আগে থেকেই না হাউসফুলের বোর্ড লাগিয়ে দেওয়া হতো, ঠিক আছে, কোনো সিঙ্গেল স্ক্রিনে হয়তো 30% টিকিট সেল হয়েছে, হাউসফুলের বোর্ড, বাবা হাউসফুল যাচ্ছে সিনেমাটা, এটা কিন্তু স্ট্র্যাটেজি। হ্যাঁ এটা অনেক জায়গায় হয়, একদম হাউসফুল। ধরো কেউ পাশ দিয়ে যাচ্ছে, হাউসফুল হাউসফুল হয়ে গেল, আরে বাবা, তখন না টিকিট কাউন্টারে গিয়ে বলে, দাদা হাউসফুল হয়েছে, 2টো টিকিট পাওয়া যাবে, 2টো টিকিট দাঁড়া দেখছি, ঠিক আছে ঠিক আছে 2টো, হ্যাঁ পেয়ে যেতে পারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে কিন্তু আর কেউ সোল্ড আউট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে তাহলে 4টে করে দাও 4টে করে দাও, হ্যাঁ সঙ্গে সঙ্গে 4টে টিকিট দিয়ে দিল। হল কিন্তু 30% অকুপেন্সি এখন আপাতত। এগুলো স্ট্র্যাটেজি, এবং তাতে যদি হেল্প হয় ইন্ডাস্ট্রির, হলো, এটা কি আর বলার আছে। তোমার একটা জিনিসে আমি তোমাকে মানে হ্যাটস অফ করব, সেটা হচ্ছে কিছুদিন আগে কিছু রোস্টিং ভিডিও যেখানে তুমি বসে আছো, তোমাকে রোস্ট করা হচ্ছে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল। মানে আমি লিখে দিতে পারি, সেটা হচ্ছে আর কোনো হিরো এতে রাজি হবে না, একমাত্র অঙ্কুশ ছাড়া। হয়নি, ওরা বলেছিল, ওরা অনেককে অ্যাপ্রোচ করেছিল, হয়নি, ওরা বলেছিল, যেটা তোমার আগে অনেকে অ্যাপ্রোচ করেছিলাম, কেননা শুধু তোমায় নয় অনেকগুলো এপিসোডসই করার কথা ভেবেছিলাম সবাইকে নিয়ে, তো কেউ রাজি হয়নি। তো তুমি কি এনজয় করলে নাকি? হ্যাঁ এনজয় করেছি। দেখো 2-3টে জিনিস, একটা হচ্ছে যে যখন তোমাকে নিয়ে কেউ রোস্ট করছে, তোমার গায়ে 2টো কারণে লাগবে। একটা হচ্ছে যে ইদার তুমি এখনো অবধি তোমার ওই ফেলিয়ারগুলো, যেগুলো ধরো মজা করা হচ্ছে, বা তোমার এই শর্টকামিংসগুলো, তোমার এই নেগেটিভ পয়েন্টসগুলো নিয়ে যখন খিল্লি ওড়ানো হচ্ছে, তখনই তোমার গায়ে লাগবে যে তুমি এই জিনিসগুলো নিয়ে এখনো ডিপ্রেসড, এখনো তুমি ওগুলো নিয়ে ভাবো, তখন কেউ পিঞ্চ করলে গায়ে লাগবে, আমার সেটা নয়। আরেকটা জিনিস হয় যে বেসিক্যালি ওই জিনিসটা ঠিক নয়, কিন্তু ঘুরিয়ে তোমাকে ওই জিনিসটা বলা হচ্ছে, তো আরোই গায়ে লাগবে না, কারণ ওই জিনিসটা তো নয়, তো আরোই গায়ে লাগবে না, ঠিক আছে। তো এই যে ওরা একসময় একটা মজা করে বলছে যে একজন ডিরেক্টরের কাছে গেলাম, সে বলল অঙ্কুশকে নিয়ে ছবি করবে, আমি বললাম, এবার যে ঘটনাটা, এই ঘটনাটা তো বেসিক্যালি রিয়েল নয়, সো হি ইজ মেকিং ইট আউট দ্যাট সময়, যে ওটাকে কিভাবে ইয়ে করছে, তো সেইখানে তো এমনি হাসবো আমরা, কারণ জিনিসটা রিয়েল নয়। আর আমার লাইফে যতগুলো জিনিস যেটা আমার সাথে হয়তো সেই সময় আমাকে ডিপ্রেস করে দিয়েছিল, বা সেই সময় আমার সাথে একটা অন্যায় হয়েছিল, খারাপ হয়েছিল, 4টে ছবি ফ্লপ হয়েছিল, এই হয়েছিল, সেগুলো নিয়ে তো আমি নিজেই এখন বসে নেই, মন মরা হয়, তো ওটা নিয়ে মজা করলেও আমার কিছু যায় আসে না, তো সেই জন্য আমি আরো রাজি হয়েছিলাম করার জন্য। ওখানে তোমার সবচেয়ে ভালো কোনটা লেগেছে? আরে ওই কে একজন বলেছিল না যে অঙ্কুশকে আর কি বলবো, ও তো এমনিই অঙ্কুশ, ও যে কত বড় অঙ্কুশ, মানে অঙ্কুশ শব্দটা একটা গালি, ঠিক আছে, ও একটা 1 নম্বরের অঙ্কুশ, ও তো নিজেই অঙ্কুশ, তাহলে আমি ওকে আর কি বলবো, আরে ও তো অঙ্কুশই, এইটা না, ইট ওয়াজ সো ফানি, মানে মানে এটা অঙ্কুশ বলেই শুনেছে, আর এটা অঙ্কুশ বলেই ওটার উপর হাসছে, হ্যাঁ মানে এটা মানে সত্যি খুব ফানি ছিল। এবং দেখো এগুলো ঠিক আছে, আমি নিজের ওপর যতদিন না তুমি মজা করবে, নিজের ওপর যতদিন না ইয়ে করবে না, সো আর আমি ওরকম ধরনেরই মানুষ। এটা আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ, মানে এই যে তুমি পজিটিভলি এটা নিয়েছো, এবং আমি দেখছিলাম তুমি হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে গেছো, তারপর তুমি বলেছিলে যে আমি ভেবেছিলাম মাকে নিয়ে আসবো ভাগ্যিস। হ্যাঁ, এবং যা যতজন ছিল দেয়ার, ওরা এত স্পোর্টি, এবং এত এই যে ইয়াং যারা সব প্রত্যেকে ছিল না, ওরা এই জিনিসটা এত সুন্দর করে করেও, এত সুন্দর, এবং ওরা খুব ভালো ছেলে, প্রত্যেকে ভীষণ ভালো ছেলে মেয়ে প্রত্যেকে, এবং ওদের মধ্যে যে এই যে উইটি ব্যাপারটা আছে না, আমি তো খালি দেখছি যে এদের মধ্যে কাকে কাস্ট করা যায় নেক্সট ফিল্মে, বিকজ এত উইটি এবং এত সুন্দর করে ইনস্ট্যান্ট বলে ওটাকে, আমি তো ওই ধান্দায় দেখছি যে একটাকে তো কাস্ট করবোই আমি এদের মধ্যে কোনো কমেডি ফিল্ম করলে। একদম। অঙ্কুশ, আমি শেষ করব তার আগে একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে রিসেন্টলি তোমার ইডি ডেকেছিল এবং একটা বেটিং অ্যাপে তোমার নাম জড়িয়ে গেছে অ্যাক্সিডেন্টালি, এবং তুমি কি বলবে? মানে ঠিক আছে, ওরা যেটা ঠিক মনে হয়েছে আমাকে ডেকে কিছু প্রশ্ন করা উচিত সেটাও করেছে, এটা অবভিয়াসলি আমি এবং কোঅপারেট করেছি, এবং কিছু ডকুমেন্টস যেগুলো ভেরি বেসিক ডকুমেন্টস সেগুলো চেয়েছিল, অ্যান্ড ফিউ কোয়েশ্চেন্স যেগুলো ওদের মনে হয়েছে রিলেটেড আমায় করা উচিত, আমি সেগুলো সেই মতো বলেছি, ডকুমেন্টসও সেই মতো জমা দিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট, ওইটুকুই, মানে ওটাই আর কি। তারপরে হ্যাঁ
থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভেচ্ছা।